সত্যিকারের বাঁচতে শেখার আগে মানুষকে কয়েকবার মরতে হয়। আপনারা জানেন, বিগত সময়ে অসংখ্য মানুষ বেঁচে ছিলেন অনেকটাই মৃত মানুষের মতো। তারা চেয়ে পারেননি সত্যকে তুলে ধরতে, বলতে গিয়েও পারেননি না বলা হাজারো কথা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএটিভির এই প্ল্যাটফর্মে সেই কথাগুলো বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজন নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ২ নং রাইফেল ব্যাটালিয়নের সাবেক সিপাহী মোহাম্মদ মোকাররম হোসেন, যিনি পিলখানা হত্যাকাণ্ডের সময় রোষানলে পড়ে শিকার হয়েছেন নানামুখী নির্যাতনের। আমরা তার সাথে কথা বলবো, জানবো তার সাথে এবং তার পরিবারের সাথে ঘটে যাওয়া দুঃসহ বেশ কিছু স্মৃতির কথা। জনাব মোকাররম হোসেন, আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি এসএসটিভির স্টুডিওতে। জি, ধন্যবাদ এসএটিভিকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সেই সাথে এসএটিভির সকল দর্শকদের প্রতিও আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম। আমি শুরুটা করতে চাই আপনার কাছে যে আমি যে ঘটনাটি মাত্র আপনাকে বলছিলাম, যে বিবরণটা দিচ্ছিলাম, যে পিলখানা হত্যাকাণ্ডের। আমরা সবাই জানি যে বাংলাদেশের ইতিহাসে আসলে কলঙ্কিত একটি অধ্যায় যে পিলখানা হত্যাকাণ্ড। ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে এবং আমরা এই পর্যন্ত যতজনের কাছ থেকেই আমরা জেনেছি, যারা আমাদের এখানে এসেছেন, এটা মোটামুটি সবাই আমাদেরকে বলেছেন যে এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল। তো আপনি সেদিন খুব সম্ভবত সেখানে উপস্থিত ছিলেন। তো শুরুটা করতে চাই যে পিলখানার ট্র্যাজেডির দিন আপনার এক্স্যাক্টলি অবস্থানটা কোথায় ছিল এবং প্রথম কখন বুঝতে পারলেন যে পরিস্থিতি স্বাভাবিক নেই? জি, ধন্যবাদ। আমি ঘটনার আগের প্রায় ১ মাস যাবৎ পিলখানাতে অবস্থান করি। আমি 2 রাইফেল ব্যাটালিয়ন কুটিবাড়ি দিনাজপুরে কর্মরত ছিলাম। ওখান থেকে মূলত রাইফেল সপ্তাহ উপলক্ষে টাট্টু শো বলে একটা প্রোগ্রাম আমাদের হয়, সেই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করার জন্য আমি আসি। তো প্রায় নিরলস পরিশ্রম করছি 1 মাস পরিশ্রম করার পরে আমরা ২৪শে ফেব্রুয়ারি আমরা একটা ফাইনাল প্যারেডও করি। মানে এটা হচ্ছে পিইটি ডিসপ্লে আর কি। সেই প্যারেডটা মূলত আমাদের ডিজি মহোদয় দেখেন। তো সেই প্যারেডটা অনেক সুন্দর হয় এবং এই প্যারেড থেকে ঘোষণা দেওয়া হয় যে ২৫শে ফেব্রুয়ারি আমাদের ফুল বিশ্রাম। মানে আমরা সেই দিন কোনো কাজ করব না, শুধু নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা, রিল্যাক্স। এবং ২৬ তারিখে তৎকালীন সরকারের প্রধান অথবা রাষ্ট্রপতি মনে হয়নি যে এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে বা এমন কিছু একটা ঘটতে পারে? সেই সময়টাও কি আপনাদের মনে হয়েছে বা কিছু আজ করতে পেরেছিলেন? না, সে সময় পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু আজ করতে পারি না। শুধু আমি না, আমার ধারণা যে এই ধরনের ঘটনা যে ঘটবে এরকম কল্পনা করাও আমাদের জন্য কঠিন ছিল। আচ্ছা, তো সেই ঘটনার থেকে একটু আসতে চাই। যেদিন ঘটনাটা ঘটলো সেই সময়টা আপনি ঠিক কোথায় অবস্থান করছিলেন এবং ঠিক কোন সময়টা দেখলেন যে পরিস্থিতি অস্বাভাবিক আপনার কাছে মনে হয়েছে? জি, মূলত ঘটনার সূত্রপাত হয় হচ্ছে পিলখানার যে আমাদের দরবার হল সেখান থেকে। তো ওই দরবার হলে প্রায় প্রত্যেকটা ব্যাটালিয়ন থেকে কিছু কিছু সৈনিককে অ্যাটেন্ড করার সুযোগ দেওয়া হয়। তো আমি যেখান থেকে এসেছি 2 রাইফেল ব্যাটালিয়নেরও 2-1 সৈনিক সেখানে অ্যাটেন্ড করে। তো সচরাচর সকাল টাইম আমরা আমাদের মতো করে নাস্তা করা, অন্যান্য কার্যাদি সম্পন্ন করা, আমাদের নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা, পরের দিনের প্রোগ্রামের জন্য নিজেদেরকে রেডি করা, এইভাবেই সকালটা শুরু হয়। তো হঠাৎ করে দরবার যে শুরু হয়েছে এটা আমার খেয়াল নাই, যেহেতু দরবারে আমাকে ইনভাইট করা হয়নি, আমি সেখানে যাইনি। তো দরবার হচ্ছে, আমাদের কেউ গিয়েছে, এটাও আমার তখন মাথায় ছিল না। তো প্রায় 9:30টার দিকে বা তারও 2-1 মিনিট পরে হবে, আমাদের ব্যাটালিয়নের যতদূর নাম মনে পড়ে সম্ভবত শাফিউল আলম এরকম নাম হতে পারে, উনি দৌড়ায় আসছে। মানে উনি দরবারে অ্যাটেন্ড করছিলেন, উনি দৌড়ায় এসে আমাদের ব্যারাকে আসছে। আমি মূলত ছিলাম পিলখানার ইএমই ম্যাচের 3য় তলা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ইউনিট ইএমই, সেখানকার ম্যাচের 3য় তলা। তো ওখানে উনি দৌড়ায় এসে, উনি মূলত দরবার হল থেকে আসছে। আসার পরে আমরা ব্যারাকে মানে অগোছালো আর কি, যার যার মতো পার্সোনাল কাজ, কেউ খালি গায়ে, কেউ বেডে শুয়ে আছে, কেউ কাপড় চোপড় পরিষ্কার করতেছে, এরকম। তো উনি এসে বলছে যে দরবার হলে গুলাগুলি হচ্ছে। তো আমরা মানে হেসে উড়াই দিচ্ছি, দরবার হলে গুলাগুলি হবে কেন, এটা তো অবিশ্বাস্য কথা নাই, এটা সুযোগও নেই। তো উনিও বলতেছে 2-1টা ফায়ারের আওয়াজও আমাদের কানে আসতেছে। যখন 2-1টা ফায়ারের আওয়াজ কানে আসে তখনও আমি বিশ্বাস করতে পারিনি। মূলত একটা বিশাল প্রোগ্রাম, এখানে কয়েকদিন ব্যাপী প্রোগ্রাম, দেশের প্রধান ভিআইপি মেহমানগুলো আসবেন, হয়তো ফটকা হতে পারে, অন্যান্য কিছু হতে পারে। কিন্তু একটু পরপর গুলির শব্দটা মানে বেশি বেড়ে যায়। যখন মানে ব্রাশ ফায়ারের মতো আওয়াজ পাচ্ছি,
তখন আর আমাদের বুঝতে বাকি রইল না যে এটা রাইফেলের মানে এবং এই শব্দটা আপনাদের পরিচিত। যে এই শব্দটা আমাদের পরিচিত, কিন্তু প্রথম দু একটা শব্দের জন্য আমরা অনুমান করতে পারিনি, কারণ এটা তো ঘটনা ঘটার কথাই না, এটা সুযোগই নেই ইম্পসিবল, কোনো এটা সেখানে। হওয়ারই সুযোগ নাই। তো যাই হোক, পরবর্তীতে যখন মানে ফায়ারের আওয়াজও বাড়লো, লোকজনও দেখি দিক বিদিক ছোটাছুটি করছে, তো উনিও হাঁপায় আসছে, আমাদেরকে সতর্ক করছে তাড়াতাড়ি পালাও, এখানে থাকলে সমস্যা ইত্যাদি। তো এর কিছু পরপরই পুরা মানে মুখোশ বান্দা মানে আমাদের যে পিক আপ বলে, এই পিক আপে করে মানে ৩-৪ জন মানে সৈনিক হবে কি অন্য কেউ, মানে বিডিআরের ইউনিফর্ম পরা, কিন্তু তাদের চেহারা দেখার সুযোগ নেই। মানে কোনো ফ্ল্যাগ, যেমন লাল কাপড় এই রাস্তার ধার দিয়ে আমাদের পিলখানাও টানানো মুখ ছিল, বাঁধা সুন্দর ছিল জি। তাদের। তারা এসে আওয়াজ দিচ্ছে তাড়াতাড়ি সেনাবাহিনী মানে অ্যাটাক করছে দরবার হলে, তাড়াতাড়ি নামো, অস্ত্র ধরো, তাড়াতাড়ি মানে ইয়া করতে হবে। আচ্ছা, তাদের মেসেজটা ছিল হচ্ছে সেনাবাহিনী বিডিআর এর উপর আক্রমণ করেছে এমন না, কিছু? এরকমই মানে তারা তাদের মেসেজটা ছিল? এরকমই তারা একটা গুজব ছড়াইছে। আচ্ছা আচ্ছা, এটা মূলত গুজব ছিল। জি। তো এখন মানে আমরা তো মানে আমাদের কাছে নাই আর্মস, আর আমরা মানে যেখান থেকে আসছি সেখান থেকে আর্মস নিয়েও আসিনি, আমার নামে মানে পিলখানাতে কোনো আর্মস ইস্যু না, আমরা লাইট বিডিংয়ে আসছি, মানে পিটি ডিসপ্লে করব, আবার আমরা নিজ নিজ ইউনিটে ফিরে যাব। তো যাই হোক, পরে যখন ফায়ারের প্রচণ্ডতা, পরে নিচে যারা আছে তারাও ব্র্যাকের দিকে অনুমান করে ফায়ার করতেছে যে তাড়াতাড়ি নামো, না হলে মানে গুলি করে দিবে। তো সেক্ষেত্রে আমরা কিছু কিছু লোক মানে আগে নামাও শুরু করলো। তা আমাদের কেউ 4 পায়ের নিচে লুকাচ্ছে, কেউ বাথরুমে যাচ্ছে, আমি নিজেও 4 পায়ের নিচে ছিলাম। এরপরে দেখি যে যদি মানে তারা উপরে উঠে আসে গুলি করে, আমার তো এখানে বাঁচার কোনো সুযোগ নাই। তখন অন্যরা যখন নিচে নামতেছে, নিচে নামতে নামতে সামনের ম্যানই অলরেডি গুলিও খায়, একজন সিঁড়ি দিয়ে নামার পথে গুলি খায়, তার রক্ত একদম সিঁড়ি দিয়ে ভেসে ভেসে নিচে গড়াইছে। আমরা প্রায় ওই রক্তের উপর দিয়েই আমরা নিচে নামছি নিজেদের মানে আত্মরক্ষা করার জন্য। এরপরে তো এখানে ঘটনা হচ্ছে, আমি পিলখানা নতুন, প্রায় 8-10 হাজার মানে বিডিআর সদস্য এখানে। তো এক একজন আসছে এক এক মানে সীমান্ত থেকে, আমি আসছি দিনাজপুর থেকে, কেউ পঞ্চগড়, কেউ সিলেট, মানে বিভিন্ন জায়গা থেকে, এবং একে অপরের আমাদের কোনো পরিচয় নেই। কারো হেল্প নেব, আমাকে কমান্ড করার মতো কাউকে পাচ্ছি না, যে আমার একজন দায়িত্বশীল আমাকে কমান্ড করবে, নিজের সেফটির ব্যবস্থা করো, অথবা এটা প্রতিহত করো, অথবা মানে কোনো কমান্ড নেই। তখন শুধু আমাদের বাঁচার একটা মানে নিজেদের ডিফেন্সের, মানে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই সেই দিকটা খেয়াল রাখলাম। কিন্তু যারা এই ফায়ারিং করছিল বা এই যে গোলাগুলির যেটার কথা বললেন, তারা কি সবাই বিডিআর এর সদস্য ছিল? আপনি তো সেখানে জি, সচক্ষে দেখেছেন। আমরা দেখেছি যে বিডিআর ইউনিফর্ম পরা এবং মুখোশ বান্ধা, আচ্ছা, কিন্তু তারা আদৌ বিডিআর এর সদস্য ছিল কিনা, অনেকে আমি মানে কারাগারের মধ্যেও শুনেছি অনেকের চুল বড় ছিল। তো বিডিআর, আমাদের তো চুল সেদিন আরো তুলনামূলকও ছোট করা, কারণ মানে বড় প্রোগ্রাম, এখানে একটু যদি ডিসিপ্লিনের ভঙ্গ হয়, চুল দাড়ি যদি একটু বড় হয় তাহলে পানিশমেন্ট। জি। তো সেক্ষেত্রে বিডিআর সৈনিকের চুল বড় হওয়ার কোনো সুযোগ ছিল না। তো আমাদের অনেক সৈনিক এভাবে কারাগারের মধ্যে গল্প করতেন যে চুল বড়, মুখোশ বান্ধা এরকম লোককে তারা দেখেছে। আচ্ছা। তো বিডিআর এর সদস্যদের আসলে এখানে সম্পৃক্ততা কতখানি ছিল বলে আপনি মনে করেন? আচ্ছা, আমি নিজে বিডিআর সৈনিক, তো নিজে বিডিআর সৈনিক হওয়ার কারণে আমি এখানে যে বিডিআরের কোনোই সম্পৃক্ততা নাই এটা আমি বলবো না, কারণ যে ঘরে অ্যাটাক করা হয় ওই ঘরের লোক ছাড়া ওখানে আক্রমণ সাকসেস হয় না। অবশ্যই ভিতরের কিছু মানে আপনি বলতে পারেন বিডিআর, কারণ বিগত দিনে পুলিশ বাহিনীকে অনেকে পুলিশ বলতো, আবার আমরা বলতে শুনেছি পুলিশ লীগও বলতো। তো আমাদের বিডিআর সৈনিকদের মধ্যে কিছু এরকম বিডিআর লীগ ছিল তৎকালীন সময়ে। আচ্ছা, এমনকি ঘটনার মানে 1 মাস আগেই তো মনে হয় ইলেকশন হয় 2008 সালে। জি জি। ওই ইলেকশনে মানে কিছু বিডিআর সৈনিক প্রকাশ্যে নৌকার মানে ইলেকশন করে, এবং ব্যারিস্টার তাপসের সাথে তারা সার্বক্ষণিক প্রায় প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ করে, এবং তাকে মানে প্রতিশ্রুতি দেয় আপনাকে আমরা ভোটে পাশ করাবো, বিনিময়ে আমাদের কিছু চাওয়া পাওয়া আছে। মানে পরিকল্পনাটা তাহলে আগে থেকেই চলছিল? মূলত পরিকল্পনাটা আমি যতটুকু এই ঘটনার পরবর্তীতে স্টাডি করছি, কারাগারেও মানে যারা এই ঘটনা জানতেন তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। মূলত আমরা মানে ঘটনার দিন পর্যন্তও জানতাম না যে লিফলেট ছড়ানো হয়েছে, অথচ জেলে গিয়ে জানছি যে লিফলেট প্রায় ফেব্রুয়ারি মানে 1 মাস আগে থেকেই লিফলেট বিতরণ করা হয়েছে। এই ঘটনার সময় নেতৃত্ব বা নির্দেশনা কারা দিচ্ছিল বলে আপনার কাছে মনে হয়েছে? যেহেতু আপনি একজন বিডিআর এর সদস্য এবং আপনি নিজে সেখানে উপস্থিত ছিলেন, নেতৃত্ব বা নির্দেশনা কোথা থেকে আসছিল? আচ্ছা, এখানে দেখেন যারা ভিতরে কাজ করছে তাদের নেতৃত্বের কোয়ালিটি, গুণাবলী, এগুলো আমি বিশ্বাস করি না এদের নেতৃত্ব দেওয়ার মতো সেই হিম্মত, সেই কোয়ালিটি থাকতে পারে।
কারণ আমরা যারা সৈনিক আমরা এসএসসি পাস করে মানে এই ডিপার্টমেন্টে আসছি, কেউ সর্বোচ্চ ইন্টার পাস, অনেকে অনেক শিক্ষিত হয়ে মূলত নেতৃত্ব দেয় কারা? যারা পলিটিক্যাল লিডার, যারা অনেক সামাজিক কাজের সাথে জড়িত, তো মূলত নেতৃত্ব আসছে ওখান থেকেই। এখন আমাদের কিছু বিডিআর লীগ, শেখ সেলিম, ফজলেনুর তাপস ব্যারিস্টার, সাহারা খাতুন, এদের সাথে মির্জা আজম বলে মনে হয়, ওনাকে আমি চিন্তামো না, পরে নাম শুনছি, এদের সাথে কন্টিনিউ যোগাযোগ করছে কতিপয় খুব সামান্য লোকজন। তারা কেন যোগাযোগ করলো? এই মানে লিগে লিগে মিলে গেছে। এখন আমি তো আর তাপসকে চিনি না, আমি তো মানে পলিটিক্সও বুঝি না, তো সে কারণে নেতৃত্বটা মূলত পরিকল্পনা ওখান থেকে আসছে। তবে এখানে একটা কথা আছে, সে কথাটা হচ্ছে এখানে হত্যার পরিকল্পনাটা কে করলো? আমার যতটুকু এখানে জাস্টিফাই করার সুযোগ পেয়েছি, এবং এটার পেছনে উদ্দেশ্যটা কি ছিল বা কাদের উদ্দেশ্য ছিল, আমি যতজনের সাথে কথা বলেছি যারা এই ঘটনার সাথে মানে মনে করেন যে 1 থেকে 10 পর্যন্ত এইরকম ফিগারের সাথে আমার দেখা কথা কারাগারের মধ্যে, এবং ওতপ্রোতভাবে জড়িত। এর মধ্যে একজনের নাম না বললেই নয়, যাকে বলা হয় পিলখানা হত্যাকাণ্ডের নাটের গুরুও বলা হয়, সিপাহী সেলিম রেজা। মূলত সেই সেলিম রেজারও স্টেটমেন্ট, সে এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানে না, যদিও সে তাপসের সাথে মিটিং করছে, অন্যদের সাথে মিটিং করছে, এই ঘটনার পরিকল্পনা করছে। কিন্তু তার পরিকল্পনাটা কি ছিল? তার পরিকল্পনাটা ছিল হচ্ছে অফিসারদেরকে জিম্মি করতে হবে, জিম্মি করে তাদের দাবি দেওয়া মানে আদায় করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আপনাকে একটা অ্যানালাইসিস বলি। দেখেন, ঘটনার শুরুটা হয় দরবার হলে। সিপাহী মাইন নামে একজন দরবার হলের গেট দিয়ে একদম ডিজি যেখানে দরবার নিচ্ছে সেই স্টেজ পর্যন্ত একটা রাইফেল নিয়ে উঠে গেল। এই ঘটনার অ্যানালাইসিস করার জন্য তো ডক্টরেট ডিগ্রিও লাগে না। যদি তার পরিকল্পনা থাকতো ডিজিকে হত্যা করবে অথবা অফিসারদেরকে হত্যা করবে, একটা রাইফেলের গুলির কার্যকারী ক্ষমতা হচ্ছে 300 মিটার। সেই ইচ্ছা করলে দরবার হলের দরজা থেকে শুট করে মানে ডিজিকে গুলি করতে পারতো, অথবা অন্য কোনো অফিসারকে গুলি করতে পারতো। সে যেহেতু পায়ে হেঁটে দরবার হলের দরজা দিয়ে প্রবেশ করে স্টেজ পর্যন্ত গিয়ে তারপর রাইফেল তাক করছে, এবং তাকে অন্যান্য অফিসাররা নিষ্ক্রিয় করে ফেলছে। পুরোটাই ছিল একটা স্ক্রিপ্টেড। তাহলে এখন আপনি বলেন তার কি হত্যার পরিকল্পনা থাকতে পারে? আমি যদি হত্যার পরিকল্পনা নিয়ে কোথাও যাই, আমি তো আমার রেঞ্জে আসলে গুলি করে দেব। সেই ঘটনা কিন্তু ঘটে নাই। মূলত সেলিম রেজার বক্তব্য এরকম যে তারা জিম্মি পরিকল্পনা করছে, অফিসারদেরকে জিম্মি করবে এবং তাদেরকে ওই ধরনের বলা হচ্ছে। হত্যার পরিকল্পনা ছিল না? জি না, হত্যার পরিকল্পনা ছিল না। এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার জন্য পিছনে আনসিন যেটা আমরা খুঁজে দেখিনি, মানে ইতিপূর্বে যত ইনভেস্টিগেশন হয়েছে যারা দায়িত্বে ছিল তারা আরও বিভিন্ন আলামত মুছে দিছে, তারা ওইটাকে আনসিন রাখছে। আনসিন রেখে যারা হত্যা করেনি অনেক নিরপরাধ নিরীহ বিডিআরদের উপর দায়টা দিয়ে তাদেরকে এই বছরের পর বছর কারারুদ্ধ করে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায় যে বিডিআর হলে, যে দরবার হলে যে প্রোগ্রামটা চলছিল, সেখানে কি সৈনিকরা বা যারা ছিলেন সেখানে উপস্থিত, তাদের কি আর্মস নিয়ে বা অস্ত্র নিয়ে ঢোকার কোনো অনুমতি ছিল? জি না, তাদের তাহলে অস্ত্রগুলো তারা পেলো কোথায়? তাদের সবাই মানে অস্ত্রমুক্ত। এবং মানে পিলখানাতে প্রোগ্রামের কারণে যেখানে রাষ্ট্রপতি যাবে দেশের, যেখানে প্রধানমন্ত্রী যাবে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন হতে পারে? না, নিশ্চয়ই গেস্টও এলাও না। আমরা যারা ওখানে থাকি, আমরা যারা পিলখানায় কর্মরত, আমাদেরও বাইরের কোনো গেস্ট এলাও নাই। আচ্ছা, এরপরে ওই দিন আমার জানা মতে নিরাপত্তার জন্য প্রত্যেকটা অস্ত্রের ফায়ারিং পিন খুলে রাখার কথা। মানে অস্ত্র থাকবে, যেমন ডিজির যে প্যারেডটা হয়, মানে তারা 25 তারিখ বা 24 তারিখে প্যারেডটা হয়, প্রধানমন্ত্রী দেখেন যারা অস্ত্র নিয়ে প্যারেড করে সেই অস্ত্রে কিন্তু ফায়ারিং পিন থাকে না। এটা হচ্ছে নিরাপত্তার জন্য, কারণ ফায়ারিং পিন না থাকলে ওটা লাঠির চাইতেও অকার্যকর, বরং ওইটা একটা ওয়েট, ওইটা দিয়ে কিছুই করা যায় না। যেটা সাধারণ মানুষ হয়তো বা জানে না বিষয়গুলো। সাধারণ মানুষ তো জানবেই না, আমরা সৈনিক যারা তারা জানি। তাহলে পিলখানার ঘটনার দিন মানে যারা এই হত্যাকাণ্ড করলো তারা অস্ত্রটা পেল কোথায়? দেখেন, অস্ত্রের জন্য একজন মানে কমান্ডার নিয়োজিত থাকে নিরাপত্তার জন্য। আমি যতদূর জানি মেজর রিয়াজ নামে ওনার নাম হবে আমাদের অফিসার, তো উনি কোয়ার্টার গার্ড সহ যাবতীয় নিরাপত্তার তত্ত্বাবধানে ছিলেন। আমাকে একজন সিপাহী কারাগারের মধ্যেই বলছেন যে যখন 2-1 লোক অস্ত্র আনতে যায়, সেই অস্ত্র নেওয়ার সুযোগটাও মানে উনি করে দেয় বলতে মানে যাতে মানুষ বুঝতে না পারে এই ঘটনা উনিও জানেন। উনিটা হচ্ছে এখনকার কর্মরত যিনি ছিলেন। এখন এই কথাটা আমি বললাম কেন? দেখেন, এখানে মানুষ জানে যে পিলখানার ঘটনাটা শুধুমাত্র বিডিআর ঘটাইছে, আর আমরা যতটুকু মানুষের মানে
এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা, তাদের সাথে বন্দি জীবন পার করছি, তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করছি। আমরা এখান থেকে জানলাম যে না, এখানে অনেক কর্মকর্তাও জড়িত। এবং আপনি সেদিন ওখানে যে উপস্থিত ছিলেন, আপনি এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন না, কিন্তু তারপরে আপনাকে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে, আপনি রোশানলে পড়েছেন। আমরা সেই কথাগুলো আপনার থেকে জানবো। তার আগে সময় হয়েছে আমাদের একটি বিরতিতে যাবার। দর্শক, কথা বলার এ পর্যায়ে আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না। বিরতির পরে এসে আমরা শুনবো যে একজন সিপাহী কিভাবে এই ঘটনার সাথে নিজেকে জড়িয়ে তিনি দীর্ঘদিন জেল খেটেছেন, তার পরিবার রোশানলে পড়েছেন, তিনি কিভাবে রোশানলে পড়েছেন সেই কথাগুলো আমরা জানবো, এবং জানবো আরও বেশ কিছু চমকপ্রদ তথ্য। থাকুন আমাদের সাথে, ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন ২ নং রাইফেল ব্যাটালিয়নের সাবেক সিপাহী মোহাম্মদ মোকাররম হোসেন। আপনি বিরতিতে যাবার আগে পিলখানায় যে হত্যাকাণ্ডটি ঘটেছিল সেই বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছিলেন। আমি আরেকটি বিষয় এখানে জানতে চাই যে সেদিন ঘটনার দিন আসলে আপনি স্বচক্ষে অনেক কিছুই দেখেছেন, যেমন কিছুক্ষণ আগে বলছিলেন যে রক্তের উপর দিয়ে আপনাদেরকে নামতে হয়েছে। তো সেদিনের এমন কোনো ঘটনা আজও আপনার মনে কি গভীরভাবে দাগ কেটে আছে? এমন কোনো ঘটনা বা স্মৃতির কথা এই মুহূর্তে মনে আছে কিনা? জি, এখানে স্মৃতি বলতে আমি আসলে যেদিন ঘটনা ঘটে, ঘটনা যখন ঘটে যাচ্ছে, আরও এটা বড় আকৃতি ধারণ করছে, তখন আমি দু একজন আমার ফোনে আমার পরিবার বলেন, আমার যা সেনাবাহিনীতে আমার একজন মামা ছিলেন তৎকালীন ওয়ারেন্ট অফিসার, উনি ইন্তেকাল করছেন, শুধু পরামর্শ দেওয়ার জন্য যে আমি এখন কি করব, পিলখানা তো এই অবস্থা, থাকলে মারাও যেতে পারি, নাহলে অনেক ঘটনা ওখান থেকে বের হওয়ার সুযোগ নেই। বের হওয়ার সুযোগ নেই। আমি বের হওয়ারই ট্রাই করছি। তো আমি দেখছি যে দু একজন লোক যখন বের হওয়ার চেষ্টা করছে, তাদেরকে ফায়ার দেওয়া হয়েছে। আচ্ছা, যারা ওই যে প্রাচীর টপকে পালাবে, ওইটা দেখে আমি আরো বেশি মানে ভয় পেয়ে যাই, তাহলে আমি তো মানে এখান থেকে যেতেও পারবো না। জি। তো যাই হোক, কিছুক্ষণ আড়ালে আবডালে এভাবে থেকে আমি শুধু সুযোগ খুঁজছি যে মানে যখনই কেউ থাকবে না আমি এখান থেকে চলে যাব। তো অন্ততপক্ষে জীবনটা বাঁচলে, আমি দুইটা চিন্তা করছি যে আমি চলে যাব, এত কষ্ট করে এত স্বপ্ন নিয়ে একটা ডিপার্টমেন্টে আসা, একটা ভবিষ্যতের স্বপ্ন, দেশ সেবার স্বপ্ন, মানুষের কল্যাণের স্বপ্ন নিয়ে ডিপার্টমেন্টে আসা, তো আমি যদি ছেড়ে চলে যাই তাহলে অন্ততপক্ষে চাকরি থাকবে না। তখন আমি চাকরি নিয়ে টেনশন করছি, জীবন নিয়ে, মানে জীবনের চাইতে চাকরিটা বেশি প্রাধান্য দিচ্ছেন। কারণ আমরা যারা নিম্ন মধ্যবর্তী পরিবার থেকে আসা, একটা এ ধরনের একটা চাকরি আমাদের অনেক বড় কিছু, তো একটা পরিবার চলে চাকরি দিয়ে। তো যাই হোক, পরে আমি এগুলো ঘটনার মতো চলে যাচ্ছে। আমার সবচেয়ে খারাপ লাগছে যে যদি তারা বিডিআর সদস্য হয়, তা আমি তো বিডিআর সদস্য, আমাকে তারা কেন গুলি করবে? আমরা যেমন জানি 57 জন অফিসার শহীদ হয়েছেন ওখানে, আল্লাহ তাদেরকে শাহাদাত কবুল করুন, তাদের জন্য অনেক দোয়া, অনেক সম্মান। সেই সকল শহীদদের পরিবারের প্রতিও আমার ভক্তি, ভালোবাসা, তাদের প্রতি সমবেদনা। এবং সেই সাথে আরও যারা নিহত হয়েছে, যেমন আমরা বলি 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 72 জন, একজন পথচারী নিহত হয়েছে। আল্লাহ সবাইকে যেন শহীদি মর্যাদা দান করে, তাদের জন্য দোয়া। তো এখন আমাকে গুলি করবে কেন আমার ভাই? সে যদি বিডিআর সদস্যই হবে, আমিও বিডিআর সদস্য, আমাকে কেন গুলি করবে? তো তারা শুধু অফিসারই তো হত্যা করে নাই, ওখানে অনেক সিপাহী মারা গেছে। মানে 57 থেকে 72 পর্যন্ত এগুলো কারা? 57 জন তো অফিসার ছিল। এটা হচ্ছে টার্গেট কিলিং, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধূলিসাৎ করার জন্য। 71 সালে দেশ স্বাধীন হয়েছে, আর 2009 সালের 25শে ফেব্রুয়ারি এদের স্বাধীনতা হারাইছে। তো এই স্বাধীনতা হরণের জন্যই, দেশের সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করার জন্যই পরিকল্পিতভাবে এ দেশীয় এজেন্ট এবং এ দেশের বাইরেও একদম সুপরিকল্পিতভাবে দিনে দুপুরে রাজধানীর বুকে একদম সংরক্ষিত এলাকায় ঢুকে তারা এই হত্যাকাণ্ড ঘটায়। কিন্তু হত্যাকাণ্ড ঘটানোর পরবর্তী সিকোয়েন্স কি হলো? সেনাবাহিনীকে শেষ করে দেওয়া হলো, এখন বিডিআরকে শেষ করতে হবে। দিনের পর দিন শত শত বিডিআর জওয়ানকে নির্মম নির্যাতন করে। দেখেন, আমার একজন ব্যাটসম্যান, নাম হচ্ছে জামিরুল, পায়ের এখান দিয়ে ড্রিল মেশিন দিয়েছে। ড্রিল মেশিন মানে দেওয়াল যেটা ছিদ্র করা হয়, সে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে এই পার দিয়ে বের করে দিছে। তাহলে এটা কি জিজ্ঞাসাবাদ? এটা কি তদন্ত? আমাকে তদন্তে জিজ্ঞেস করে প্রথম প্রশ্ন, বাড়ি কোথায়? জি, পাবনার সাথিয়া। তোরে নিজামি চাকরি দিয়েছে? তো কোথায় পিলখানার হত্যাকাণ্ড, কোথায় পিলখানার ঘটনা, আর কোথায় চাকরি দিল নিজাম? এই ঘটনার পেছনের আসলে মূল উদ্দেশ্যটা কি ছিল এবং কার বা কাদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্য এখানে ছিল আপনার মনে হয়? জি, এখানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদেরকে একদম দাসে পরিণত করার জন্য, পরবর্তীতে কোনো সেনা কর্মকর্তা বা কোনো সৈনিক যেন
মানে তাদের বিরুদ্ধে হাও না করতে পারে, মুখ খুলতে না পারে, প্রতিবাদ না করতে পারে। তাদের বলতে এটা কাদের বিরুদ্ধে? তাদের বলতে তৎকালীন ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার, এবং মানে তারা যাদেরকে প্রভু মানত, আমাদের নিষ্ঠুর প্রতিবেশী। আমি এই শব্দটা ইউজ করলাম, ভারত হচ্ছে আমাদের নিষ্ঠুর প্রতিবেশী। এই বাংলাদেশের মাটিতে জাতীয় যত দুর্ঘটনা ঘটেছে, কোনো না কোনোভাবে তাদের প্রত্যক্ষ পরোক্ষ মদত আছে। তো এই শুরুটা হলো, মানে ফ্যাসিজমের শুরুটাই হলো বিডিআর হত্যাকাণ্ড দিয়ে। এরপরে মাঝপথে শাপলা চত্বর হলো, এরপরে আরও অনেক কিছু হলো। আচ্ছা, এই ঘটনার পর আপনার সাথে কি ঘটেছিল এবং আপনি দীর্ঘদিন জেল খেটেছেন, আসলে আপনার মূল অপরাধটা কি ছিল, অ্যাকচুয়ালি কি হয়েছিল আপনার সাথে? জি সেই দেখেন, বিষয়টা আমি একটু জানতে আপনাকে আগেই বলেছি যে আমি পিলখানায় এসেছি জাস্ট একটা প্রোগ্রামের জন্য এবং খালি হাতে। এই প্রোগ্রামটা শেষে আমি ফিরে যাব এবং 26 তারিখে প্রোগ্রামটা হলে 27 তারিখে আমি 1 মাস ছুটি যাই। আমার 3 বছর চাকরি, 3 বছরে একটা রিক্রেশন ছুটি পাওয়া যায়, রিক্রেশন বিল পাওয়া যায়। ওইটা নিয়ে বাড়িতে আমার ওই সময় আমার বড় ভাইয়ের বিয়েরও একটা কথা চলছে, পরিবারও অপেক্ষা অনেক করছিল। অনেক আশা নিয়ে যে আমি 1 মাসের ছুটি যাব, আরও অনেক কাজের সাথে পরিবারকে সময় দেব। তো এখন আমি যেটা চিন্তা করছি যে আমার নামে দেখেন যে সকল ইনভেস্টিগেশনে যে সকল বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে, যদি কোনো সৈনিকের ভিডিও ফুটেজ থাকে, যদি কোনো সৈনিকের স্থির চিত্র থাকে, যদি কোনো সৈনিকের কল লিস্ট জব্দ হয় যে সে ফোনে বিদ্রোহ বা হত্যাকাণ্ড বা এই ইস্যুতে কথা বলছে, যে কোনো সৈনিকের নামে যদি অন্য সৈনিক বলে যে আমি দেখেছি অন্য সৈনিক এই কাজটা করেছে, এই সকল ইনভেস্টিগেশন আনা হয়, ওই অনুযায়ী তারা মানে কাউকে অভিযুক্ত করে, কাউকে করে না, এরকম বিচার কার্যটা পরিচালনা। তো বিশ্বাস করেন, পিলখানার এই ঘটনায় আমার একটা ভিডিও ফুটেজ নাই, আমার একটা স্থির চিত্র নাই, আমার কোনো জব্দ তালিকা নাই। জব্দ তালিকা বলতে যে আমার বিছানায় গুলি পাওয়া যেতে পারে, আমার ট্যাঙ্কের মধ্যে কোনো কিছু পাওয়া যেতে পারে, অথবা অনেক কিছু থাকতে পারে। সে জব্দ তালিকায় আমার নাম নেই, কোনো সৈনিক আমার কথা বলেনি, তারপরে মানে কোনো কিছুই আমার বিরুদ্ধে পাইনি। এরপরেও আমাকে অ্যারেস্ট দেখানো হয়। অ্যারেস্ট দেখানোর পূর্বে প্রায় 3 দিন এমআই, যেটা মিলিটারি ইন্টারোগেশন, পিলখানার মধ্যে অমানসিক অমানবিক নির্যাতন। মানে এই নির্যাতনের বর্ণনা, মানে তারপরে ভাষায় বর্ণনা আপনি কিছুটা তুলে ধরেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি আপনাকে বলেছি যে প্রথম প্রশ্ন করে তোরে নিজামি চাকরি দিছে, তুই শিবির করস। তো শিবির করি, নিজামি চাকরি দিছে। আমি তো কোনো মানে নন পলিটিক্যাল লোক, আমার পড়াশোনাও নাই, আমি যে স্কুল কলেজে পড়ছি যে ছাত্র রাজনীতি করবো সেটাও নাই। এসএসসি পাশ করে আমি চলে আসছি, আমি ইন্টার পরীক্ষা দেওয়ার সুযোগ পাইনি, পরীক্ষার্থী ছিলাম, চলে আসছি মানে বিডিআরে। তো আমাকে পলিটিসাইজ করা হলো কেন? হ্যাঁ, পরবর্তীতে জানলাম যে আমার বড় ভাই রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন, উনি মূলত শিবির করতেন, উনি শিবিরের দায়িত্বশীল ছিলেন, উনি রাজশাহী জেলা পূর্বের সভাপতি ছিলেন। এইগুলো তারা ভেরিফিকেশন করে তারা আমাকে টোটাল জামাত ফ্যামিলি বানিয়ে আমাকে এইভাবে করা হয়েছে। যেমন দেখেন আপনি ওই সময় তদন্ত চলাকালীন জামাতের তখন ওই যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিলেন সহকারী সেক্রেটারি, ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আমাদের বিএনপির খুবই সম্মানিত একজন ব্যক্তি নাসিরউদ্দিন পিন্টু স্যারকে কারাগারেই তাকে হত্যা করা হয়। এই যে পলিটিসাইজ করা, তাহলে সৈনিকদের বিষয় কি করছে? 850 জনের নামে চার্জশিট হয়েছে, আমি প্রত্যেকটা নামে অ্যানালাইসিস করছি। 4 শতাধিক লোক 2001 থেকে 2006 মধ্যে বিডিআরে ভর্তি। তার মানে এখানে কি বুঝলেন যে 4 শতাধিক লোকের চার্জশিট হলো যারা বিগত 4 দলীয় জোট সরকারের সময় বিডিআরে ভর্তি। তাহলে এখানে আব্দুল কাহার আখন্দ কি কাজটা করে গেছে? ঠিক আমার ক্ষেত্রেও এই কাজটাই করছে। এবং এই জিজ্ঞাসা আমি বলি যে ওই ঘটনার দিন পিলখানায় একটা গাছের পাতা ছেঁড়ার মতো অপরাধ আমি করিনি, কিন্তু আমার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে 17টা বছর। 17 বছর জেল খেটেছেন আপনি? জি, 16 বছর শেষ, 17 বছর রানিং। এখন মানে তাহলে কি বিচারটা হলো? এখানে ইনসাফ ন্যায় কোথায় গেল? এই হত্যাকাণ্ডের জন্য সবসময় আল্লাহর কাছে কান্না করছে, আল্লাহ এর সঠিক বিচারটা তুমি করো। এবং আমরা বারবার বিচারের দাবি তুলছি, বাইরে যে সকল বিডিআর ছিল তারা বিচারের দাবি তুলছে, আমরা ন্যায় বিচার চাই, আমরা কাউকে সেভ করতে চাইনি। এই ঘটনার সাথে বিডিআর নামের যে বিডিআর লীগ জড়িত, তারা দোষী সাব্যস্ত হওয়ার পর তাদেরকে মানে শাস্তি দেওয়া হোক, এটা আমার দাবি। কিন্তু এর আড়ালে যারা নেতৃত্বে ছিল, পরিকল্পনায় ছিল, যারা বড় রাঘব বল, তাদের বিচারের মুখোমুখি করা হোক, এটা আমার দাবি। আমি এই বিচারটা চাই। হ্যাঁ, নতুন তদন্ত হয়েছে, এই তদন্তেও যদি আমার নাম বেরিয়ে আসে আমাকে আবার ধরা হোক। আমি এখানে ন্যায় বিচার চাই।
কিন্তু আমরা আমাদের পরিবারগুলো 17টা বছর মানুষের দ্বারে দ্বারে কি জীবন, নির্মম জীবন অতিবাহিত করছে, আমাদের কথা কেউ বলেনি, কেউ শোনেনি। আপনি এই যে ওখানে এসে আপনার ভাষ্য অনুযায়ী বা আপনার বক্তব্য অনুযায়ী আপনি এখানে এসেই ফেসে গেলেন এবং জিজ্ঞাসাবাদের কথা বলছিলেন যে নির্মম নির্যাতন করা হয়েছে। সেখানে আসলে আপনি সহ আরও অনেকেই এমন রোষানলে পড়েছেন। সেখানে আসলে কি ধরনের নির্যাতন করা হয়েছে এবং এই যে যে দীর্ঘ 16-17টি বছরের কথা বললেন যে জেলখানায়, এই সময়টা আসলে পরিবার ঠিক কি সময়ের মধ্যে দিয়ে গেছে, এই বিষয়গুলো একটু জানতে চাই। ভাই, যখন পিলখানার ঘটনা ঘটার পরের এটা হচ্ছে ফেব্রুয়ারির ঘটনা, মার্চ এপ্রিল মাসে আমার মা মারা যায়। তো আমি ঘটনা পরবর্তী যখন গভর্নমেন্ট ঘোষণা দিল সবাইকে অ্যাটেন্ড করার জন্য, আমি রাজশাহী সেক্টর সদর শালবাগান ওখানে আমি অ্যাটেন্ড করি। সরকারি ঘোষণা মোতাবেক আমি চলে যাই এবং সাহস নিয়ে যাই যে মানে টেলিস্কোপ দিয়েও আমার বিরুদ্ধে কোনো মানে অভিযোগ খুঁজে পাবে না, কোনো কিছু খুঁজে পাবে না। তো আমি সাহস নিয়ে গেছি, ওখানেই থাকছি। ওখান থেকে রাজশাহী মেডিকেল ইসলামী ব্যাংক হাসপাতালে আমার মা মারা যায়। তখন থেকে আমার জীবনের মানে একটা পরীক্ষার মানে শুরু হলো, সূচনা হলো। আমি মায়ের বিচ্ছেদ এই ক্ষতটা আমার একদম তাজা। এই সময় আমাকে পিলখানা নিয়ে এসে মানে গরম পানি ঢালা থেকে শুরু করে আমাকে মেরে মেরে এই হাতের কেনুতে মেরে মেরে হাত এত ফুলছে আমি ফুল শার্ট পরতে পারি না, হাত এরকম ফুলিয়ে দেওয়া হয়েছে। আমার চোখের সামনে দেখছি সাদা দাড়ি, চুল সাদা, এরকম মুরব্বীদেরকেও হাতে মেরে মেরে থেতলে দেওয়া হয়েছে, একদম সম্পূর্ণ উলঙ্গ করে। এরকম নির্মম নির্যাতন মানে আমাদের প্রতি করা হয়েছে। এটাতে গেল আনঅফিসিয়াল, এটার জন্য আমাদেরকে কোর্টে উঠতে হয় নাই। এরপরে আমাদেরকে অ্যারেস্ট দেখায় কোর্টে নিছে, কোর্ট থেকে আবার 15 দিনের রিমান্ড আমাকে দিছে। সিআইডি মালিবাগ নেয়, ওখান থেকে আবার ট্রান্সফার করে টিএফআই সেলে। ওনারা বারবার চাচ্ছেন আমি যেন কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিই। আমি যদি মিথ্যা সাক্ষী দেয় আমার আর কোনো কিছু নাই, আমার সেফটি, চাকরি থাকবে, আরও সুযোগ সুবিধা থাকবে, সব থাকবে। এবং যারা প্রকৃতভাবে যাদেরকে বিভিন্ন অপরাধী কর্মকাণ্ডে দেখা গেছে ভিডিওতে, তাদেরকে অফিসে ডেকে ডেকে বলা হয়েছে এই যে তোমার আমলনামা, তোমার কি হবে জানো, তোমার ফাঁসি হবে। তার চাইতে নিজেকে বাঁচাও, তুমি 10 জনের নাম বলো, 5 জনের নাম বলো, এদের বিরুদ্ধে সাক্ষী দাও। বিশ্বাস করেন আমার বিরুদ্ধে মাত্র একজন সাক্ষী তারা মানে হাজির করছে, সেই সাক্ষী জীবনে আমাকে দেখাও না, আমি তাকে চিনি না। আজ পর্যন্ত এই যে আপনার সামনে মিডিয়াতে কথা বলছি, দেশবাসী শুনছে, 18 কোটি মানুষ শুনছে, আল্লাহ সাক্ষী। ওই সিপাহী আনোয়ার সম্ভবত বাড়ি নরসিংদেহ, উনি আমাকে আজ পর্যন্ত কখনো তার সামনাসামনি আমার দেখাই হয় নাই। অথচ সেই সাক্ষীটা কি সাক্ষ্য দিচ্ছে জানেন? প্রথমে সাক্ষী বলছে সে নিজেই অস্ত্র নেয়, অস্ত্র নিয়ে গেছে 3 নম্বর গেটে, ওখানে কিছুক্ষণ অবস্থান করছে, এরপরে ফিরে আসছে বিরাকে 36 রাইফেল ব্যাটালিয়নের। বিরাকে ফেরার পথে কোয়ার্টার গার্ডে সে অস্ত্র রাখছে। শুধু আমার আইনজীবী তাকে আদালতে প্রশ্ন করছে আপনি কি অস্ত্রটা নিয়েছিলেন কর্তৃপক্ষকে বলে? না, অ্যান্সার করছে না। আপনি যখন অস্ত্রটা রাখলেন আপনি কোনো বৈধ কর্তৃপক্ষকে জমা দিচ্ছেন অস্ত্রটা? না। তাহলে তার সাক্ষ্য হয়ে গেল, আমি বিচারের রায় খালাসও পেলাম। তো বিচারের রায় খালাস পাওয়ার পরও আমাকে কেন 17টা বছর আমার জীবন থেকে এভাবে হারালো? খালাস পাই 13 সালে আর জেল থেকে মুক্ত হলাম 25 সালে। তাহলে মাঝখানের এই দিনগুলোর দীর্ঘ সময়টা আসলে কিভাবে গেছে আপনার? এটা যাওয়ার পরিবারটা আসলে কি সময়ের মধ্যে দিয়ে গেছে? পরিবারটা ভাই যখন একটা পরিবারে কে কে ছিলেন তখন? পরিবারে ওই তো পিলখানা ঘটনা পরপর মা মারা যায়, তখন বৃদ্ধ বাবা। আমার বাবাটাও আমি কারাগারে থাকা অবস্থায় ইন্তেকাল করেন, তাকে মাটিটুকু আমি দিতে পারি নাই। অনেক চেষ্টা করছিলাম যে 1 ঘন্টার জন্য হলো প্যারোলে মুক্তি পাবো। আব্বার মৃত্যুর কিছুদিন পূর্ব থেকে উনি অনেক আমাকে দেখতে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু তার শারীরিক কন্ডিশন এ পর্যন্ত জার্নির মতো ছিল না। সে আমাকে শেষ দেখাও পায় নাই। সে তিলে তিলে অপেক্ষা করে 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 শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। আমার অনেক আশা ছিল যে অন্ততপক্ষে আমার বাবার কবরে মাটিটুকু দিতে পারবো, আমি পারি নাই। এরপরে বিচার তো চলতেছে। দেখেন, একটা ঘটনা ঘটলো, একটা এফআইআর 2টা মামলা হতে পারে, হত্যা এবং বিস্ফোরক মামলা। আইনটা হচ্ছে 2টা মামলা একসাথে চলবে, একসাথে রায় হবে। হত্যা মামলা রায় শেষ হয়ে গেল, হাইকোর্ট পর্যন্ত শেষ হয়ে গেল, অদ্যাবধি পর্যন্ত বিস্ফোরক মামলা চলছে। তাহলে একটা বিচার কি কিয়ামত পর্যন্ত চলবে? এর কি শেষ হবে না? বিচার আমাকে অভিযুক্ত করে আবার কারাগারে দেন, এখনো আমাকে সেই শুধু রাজশাহী থেকে প্রত্যেক মাসে হাজিরা দিতে হয়। আমি এখনো বেকার জীবনযাপন করছি। 17 বছর এমনি তো মানসিকভাবে বিপর্যস্ত,
এখনো মানে এই পৃথিবীর সাথে মনে হয় না, মানে পৃথিবী তো আপডেট হয়েছে, মানুষ আপডেট হয়েছে, আমি আপডেট হতে পারি নাই। আমি এখন চলবো কেন? বাহিরে 18,000 বিডিআর সদস্য তারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছে, তাদের আন্দোলনের ফলে কিন্তু নতুন ইনভেস্টিগেশন হলো। তারা দাবি তুলছে আমরা নতুন তদন্ত চাই, নতুন বিচার চাই, আমরা ন্যায্য অধিকার চাই। তাহলে এই পরিবারগুলো 18,000 পরিবারগুলো কিভাবে নিজেদেরকে সামলাচ্ছে? তাদের সন্তান আছে, ভালো স্কুলে পড়াইতে পারে না, নিজেরা ভালোভাবে চলতে পারে না। তাহলে আমি এখন আপনার মাধ্যমে, এসএটিভির মাধ্যমে, বর্তমান যে কর্তৃপক্ষ, এখন তো নির্বাচিত সরকার, আমাদের আশা ছিল যে বিগত ইন্টারিম সরকারের সময় হয়তো আমরা আমাদের অধিকার ফিরে পাবো। তো এখন আমরা আশা ছাড়িনি। না, এখন আমরা এমনটি প্রত্যাশা করি এবং আমরা চাই যে বর্তমান সরকারের যারা রয়েছেন দায়িত্বশীল ভূমিকায়, অবশ্যই বিষয়টি তারা আবারও পুনরায় আমলে নেবেন এবং সঠিক বিচার কার্য তারা পরিচালনা করবেন। আমাদের এ পর্যায়ে সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার। আমরা বিরতির পরে এসে আরও কিছু কথা আপনার থেকে জানবো। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এমন একটা ঘটনায় একজন মানুষ কোনো ধরনের অপরাধ না করেও দীর্ঘ 16-17টি বছর তিনি কারাগারে জীবন পার করেছেন এবং এখনো পর্যন্ত তিনি মানবতার জীবনযাপন করছেন। আমরা আরও বেশ কিছু চমকপ্রদ তথ্য জানবো। তার আগে সময় হয়েছে আমাদের একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরে। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন সাবেক সিপাহি মোহাম্মদ মোকাররম হোসেন। পিলখানা হত্যাকাণ্ডের যে বিডিআরের ভাবমূর্তি যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমরা সবাই জানি এটাকে পিলখানা হত্যাকাণ্ডের পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ডও বলা হয়ে থাকে এবং পরিকল্পিত হত্যাকাণ্ড নানাজন নানাভাবে বলে, কিন্তু এখানে হচ্ছে যে বিডিআরের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত এটার জন্য কে বা কারা সর্বোচ্চ দায়ী, আপনি যদি এক কথায় আপনার কাছে জানতে চাওয়া হয়? জি, এখানে আসলে মানে এ পর্যন্ত তো দায়টা বিডিআরের ঘাড়েই দেওয়া হয়েছিল। এখন মোটামুটি জাতি জেনে গেছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে। মূলত যেখানে যে ষড়যন্ত্রে, যে দেশের সেনা অফিসারদের উপরে, সেটা ক্ষোভ থেকে হোক, যে কোনো কারণ ক্ষোভ থাকতে, আমি পিলখানাতে ঘটনার পরে হয়তো 2-3 ঘন্টা আমি ছিলাম। পরে আমি সুযোগ বুঝে, মানে দেওয়াল যখন ফাঁকা পাইছি, আমি দেওয়াল টপকিয়ে গনুকটুলির একটা রাস্তা, আমি রাস্তাও চিনি না, একদম বেরিবাদে উঠে গাপ ফেলে সোজা আমি বাড়িতে চলে গেছি। তো যে বিষয়টা মানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ওইটুক সময়ের মধ্যে কারাগারের মধ্যে জয় বাংলা স্লোগান করা হচ্ছে এবং মানে মাইকে, মানে আমার কানে মাইক আসতেছে, যে বলা হচ্ছে যে শেখ মুজিবুরকে রহমানকে হত্যা করেছেন আর্মি অফিসাররা, জিয়াউর রহমানকে হত্যা করেছে আর্মি অফিসাররা, মানে আর্মি অফিসারদেরকে একদম খলনায়ক হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তাহলে যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে, পরবর্তীতে আবার জয় বাংলার মিছিলও বের হয়েছে, মানে পরবর্তীতে আমার জানা যে ওই হাজারিবাগ বা কোন এলাকায় লোকাল যারা ওখানকার আওয়ামী লীগের নেতৃত্বে তারা মিছিলও করছে এই স্লোগানের পক্ষে। তো এগুলো শুনলে মানে কি বলতে পারি, দায়টা কার? যেখানে দেশে মানে সেনাবাহিনী ছিল, দেখেন পুরা পিলখানা ঘিরে আছে, একটা অর্ডার দিলেই কিন্তু সেনাবাহিনী ওখানে উদ্ধার কাজ করতে পারে বা এটা থামাতে পারে, কিন্তু সেনাবাহিনী সেই র্যাব সেই মানে পারমিশনটুকু পায়নি। তাহলে এই দায়টা কাকে দিবেন? ঘটনাটা অনেক বিশাল, সঠিক সময় মতো গেলে তো উদ্ধার করা যেত। জি জি, অবশ্যই ঘটনা অনেক বড়, কিন্তু দায়টা দেওয়া হচ্ছে ছোটদের। আমরা একজন সিপাহী, আমাকে যদি একজন অফিসার বা আমার সিনিয়র এক র্যাঙ্কের উপরে যদি আমাকে সাবধান করে রাখে, কখনো যদি আরামে দাঁড় না করায়, আমি সারাদিন সাবধানে থাকি। এটাই আমার শিক্ষা, এটাই আমাদের ট্রেন। তাহলে সেক্ষেত্রে শুধু দায়টা চাপানো হলো ছোটদেরকে, মানে উদুর পিন্ডি বুদুর ঘাড়ে দিয়ে মানে বড়রা মানে তারা পার পেয়ে যায়। এমনকি যে পিলখানা, দেখেন পিলখানা ঘটনা পরবর্তী অনেক অফিসার চাকরিচ্যুত হয়, অনেক অফিসার এখন ওই ঘটনায়, যেমন আমাদের হাসান নাসির স্যার, আমাদের ওনারা কিন্তু এই কথাগুলো বলে যাচ্ছে। তাহলে এই দায়টা মানে জাতি কাকে দিবে? এটা এই দেশের মানুষ ঠিক করবে যে আসলে এই ঘটনার পিছনে কারা ছিল। এর বড় ঘটনা যেহেতু, বড়দেরকেই এই দায়টা দেওয়া উচিত আমি মনে করি। এবং আপনি যে বলছেন এই বড়র সাথে যে সকল ছোট জড়িয়ে গেছে তাদেরও বিচার হোক, এটাও আমি চাই। এবং আপনি যে বলছিলেন যে এই যে চতুর্দিকে যে গোলাগুলি চলছে, এমন একটা ভয়াবহ পরিবেশ, এর মধ্যে আপনি 2-3 ঘন্টা পরে আপনি বললেন যে আপনি পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন বা ওখান থেকে বের হয়ে যেতে সক্ষম হয়েছিলেন। সেটা সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আপনি নিজেকে কিভাবে উদ্ধার করলেন এবং আপনি বেঁচে ফিরলেন কিভাবে, সেটা আসলে সংক্ষেপে জানতে চাই। মানে ওই সকল মানে সময় এরকম একটা শ্বাসরুদ্ধকর মুহূর্তে কোনো ডিসিশনেও আসা যায় না। এজন্য আমি 2-1 জনকে ফোন করছি, আমি এখন কি করব।
তো পরবর্তীতে এটাই সিদ্ধান্ত নিলাম, আগে জীবন পরে চাকরি। হয়তো পরিবেশ ভালো হলে আমি আবার আসতে পারবো, হয়তো ডিপার্টমেন্ট আমার বিচার করবে, অথবা একটা কিছু হবে, কিন্তু আমি বেঁচে থাকলে না এক সময় আমি এই সুযোগ সুবিধাটা পাবো। কিন্তু আমি যদি মরেই যাই, হ্যাঁ মরবো কখন? দেশের জন্য মরবো, আমার ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশের জন্য মরবো। আমাকে যদি কেউ আদেশ করে এখানে যাও, আমি সেখানে সিনা টান করে যাব। কিন্তু দেখেন, একজন কমান্ডিং অফিসার নাই, একজন আমাকে কমান্ড করার দিক নির্দেশন দেওয়ার মধ্যে একজন কেউ নাই, একদম চেন অফ কমান্ড ব্রেক হয়ে গেছে। এখন আপনি আমাকে দায় দিতে পারেন যে তাহলে আপনি তো একজন সৈনিক, তা আমি সৈনিক, আমি লাঠি নিয়ে কি অস্ত্রের মুখে যাব? সেটা সম্ভব না। আর যারা গেছে তারা তো মরছেও। ওই যে একজন শহীদও বলা হয় আমাদের এসএম স্যার নুরুল ইসলাম, উনি নাকি বাধা দিতে গিয়ে মারা গেছে। তাইলে মানে আমাকে তো কেউ কমান্ড করতে হবে, আমি তো মরতে চাই। আমি তো দেখেন, আমি বিডিআরে যতদিন চাকরি করছি, বিশ্বাস করেন আমার যতটুকু অধিকার পাইছি শুধু সেনা অফিসারের কারণে। অথচ এই সেনা অফিসারদেরকে ভিলেন বানানো হচ্ছে। যদি সেনা অফিসার আমাদের ডিপার্টমেন্টে না থাকে, আমাদের অধিকারটা আমরা পাবো না, বেতনটাও ঠিক মতো পাবো না, মেসের খাবারটাও ঠিক মতো পাবো না। আমাদের অফিসারদেরকে আমরা এরকম ভালোবাসি, তারা চৌকুশ দেশপ্রেমী। এবং অনেক, এই যে একটা কথা বলি ভাই, জি 57 জন সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন, কিন্তু আরো তো 50 জন বেঁচেছেন। বিশ্বাস করেন, 50 জন বাঁচার পিছনে আমাদের মতো সৈনিকদের ভূমিকা ছিল। কেউ তাদের নিজের গায়ের ইউনিফর্ম খুলে তার গায়ে দেওয়া হয়েছে, কেউ তার বাসায় তাকে সেভ করছে, কেউ তাকে পালায়ে যেতে সাহায্য করছে। অনেক নাটকীয় ঘটনাই সেখানে রয়েছে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আপনি যেহেতু বিডিআরের একজন সদস্য, আপনি সীমান্তে দায়িত্বে ছিলেন, এবং আমরা জানি যে আমাদের বিডিআরের সদস্য যারা রয়েছেন আমাদের সীমান্তে অতন্ত্র প্রহরীর মতো থাকেন। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারত, আমরা যাদেরকে বন্ধু হিসেবে ভাবি, আপনি বলছিলেন যে সবচেয়ে কঠিন প্রতিবেশী। এই কথাটার মিনিংটা আসলে একটু জানতে চাই, এবং একই সাথে যে সীমান্তে যে উত্তেজনা ভারতের সাথে আমাদের এবং এখনো পর্যন্ত লেগে আছে, উত্তেজনার মূল কারণগুলো আসলে কি? আচ্ছা, ভারত আসলে আমাদেরকে প্রতিবেশী কখনো মনে করে না। ভারত আমাদেরকে সবসময় ছোটোর ঘরের ছোট মনে করে, ছোট ভাই মনে করে। তাহলে আমাদেরকে যেহেতু ভারত ছোট ভাই মনে করে, তাহলে আমাদেরকে সবসময় ভয়ে রাখা, শাসনে রাখা, এটাই তারা মনে করে। মানে আমাদের উপর সবচাইতে বড় দাদাগিরি তারা করতে চায় এবং করেও। এই দেশ 17টা বছর ফ্যাসিজমের মধ্যে ছিল, এর মূল পিছনে ভারত ছিল, ভারতের সহযোগিতাই ছিল। ভারত কখনো চায় না আমরা এখানে স্বাধীনভাবে, সুস্থভাবে, ভালোভাবে আমরা এখানে বেঁচে থাকি। তো এই সীমান্তের ঘটনাগুলো, এই সীমান্তে মানুষকে পুশ করা বলেন, চোরাচালান বলেন, যে কোনো কাজ বলেন, এটা কিন্তু দুই পক্ষেরই যোগসাজশ হয় যারা চোরা কারবার করে। তো চোরা কারবার কি শুধু একজন দ্বারা হয়? আপনি একটা মাল নিয়ে আসছেন ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ারও তো কেউ এর সাথে সম্পৃক্ত, কিন্তু মানে সীমান্তে মারা যায় কারা? শুধু বাংলাদেশের এই নিরীহ নাগরিক। কাঁটাতারে ঝোলে কারা? ফেলানির মতো নিষ্পাপ শিশুরা। তো এটা কি কারণে? এটার কারণ হচ্ছে এটা, কারণ আমাদের এখানে অথরিটি যারা ছিল দাস, তাদের দাসত্ব মেনে নিয়ে শুধু ক্ষমতার লোভে 17টা বছর মানুষের উপর নিপীড়ন করার জন্য তাদের প্রভুত্ব মেনে নিছে। এজন্য তারা যা চায় তাই দেয়, তারা যা কিছু করে তারা মেনে নেয়। এজন্য আমরা মানে 71 সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, কিন্তু অদ্যাবধি পর্যন্ত ভারত থেকে আমরা স্বাধীন হতে পারি নাই। ভারত সবসময় আগ্রাসন চালায় আমাদের উপরে, সেটা অর্থনৈতিক আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, ধর্মীয় আগ্রাসন, প্রত্যেকটা আগ্রাসনের মানে তারা অগ্রভাগে থাকে। তো এখন দেখেন, এই যে কয়েকদিন আগের ঘটনা, এখন বিজিবি বিএসএফ এর চোখে চোখ রেখে কথা বলে, এতদিন কিন্তু আমরা শুনি নাই। তো আপনি আমার প্রতিবেশীর যে অধিকার আপনি পাবেন, কিন্তু এর চাই বেশি কি? আমার স্বাধীনতা আপনি নিয়ে নেবেন? আমার স্বাধীনতা তো আমি দেব না। মানুষ প্রকৃতিগতভাবে স্বাধীন। আমার স্বাধীনতা যখনই যে হরণ করতে আসবে, আমি তার সামনে দাঁড়াবো। হয় আমার স্বাধীনতা বিজয় অর্জন করে আনবো, না হয় আমি শহীদ হয়ে যাব। এবং সীমান্তে যে আমাদের দেশের স্বার্থ রক্ষায় এই বিজিবি বা বিডিআর এর সাধারণত প্রধান চ্যালেঞ্জগুলো কি কি থাকে, যেহেতু আপনি সীমান্তে দীর্ঘদিন ছিলেন? মূলত বিডিআর বা বর্তমান বিজিবি তারা সঠিকভাবেই সীমান্তের দায়িত্ব পালন করে, কিন্তু মানে এইগুলো যখন একটা সীমান্তে ঘটনা ঘটে, এটা পরে আবার মানে পলিটিসাইজ হয় আর কি। তখন পলিটিক্যাল লিডাররা এটা মানে কোনো একটা কভারেজ দেয়। তো বিভিন্ন কারণে আমরা সীমান্তে শপথ নিছি যে আমরা সীমান্তের 1 ইঞ্চি মাটিও অন্য কাউকে দেব না। যখন আমার মাটির উপর দিয়ে কাঁটাতারের বেড়া দেয়, যখন আমার মাটির উপরে তারা ক্যাম্প করে, তখন তাহলে আমি কি শপথ নিলাম? আমি কি আমার দায়িত্ব কর্তব্য? আমি তো ওটা বাধা দেব। জি। কিন্তু যখন আমরা এটার মুখোমুখি, আমি নিজেও যখন শ্রীমঙ্গল জব করি, শরীফপুর,
কাঁটাতার নিয়ে বিএসএফ এর সাথে অনেক ঝামেলা, আমরা সারা রাত বাংকারের মধ্যে অস্ত্রসহ পড়ে থাকি, তাও শান্তি লাগে। আমার মাটি এটা, এই মাটির খাদ্য, এই মাটির অক্সিজেন আমি গ্রহণ করি, এই মাটির মানুষের মানে ট্যাক্সের টাকায় আমার পরিবার চলে, আমি নিজে বেতন খাই। তাই এই যে একটা আমার ভিতর যে একটা দায়িত্ববোধের যে একটা জায়গা, এখান থেকে তো আমি এক চুলো নড়ি না। কিন্তু নড়ে কোথায়? যেখানে ক্ষমতা টিকে না সেখান থেকে এটা অন্য সিচুয়েশন তৈরি হয়। বিডিআরকে সুযোগ দিলে সীমান্ত সবসময় সুরক্ষিত থাকবে। বর্তমান বিজেপিকে যদি সুযোগ দেওয়া হয়, সবসময় সীমান্তে হত্যাও কমে আসবে, চোরাচালানো হবে না, কিচ্ছু হবে না। কিন্তু এই যে বিএসএফ যে আসলে আমরা প্রায়শই দেখি গণমাধ্যমে, এরকম শত্রুভাবাপন্ন আসলে হওয়ার কারণটা কি বিএসএফ এর? শত্রু ভাবাপন্ন হওয়ার কারণ এখানে ধর্মীয় কারণ থাকতে পারে, ধর্মীয় একটা কারণ, অনেক কারণই থাকতে পারে। তো আমি মনে করি যে বিএসএফ আমাদের সাথে শত্রুতা করে কখনো মানে ভালো ফল করতে পারেনি, এখনও পারে না, ভবিষ্যতেও পারবে না। সীমান্তে যত ঘটনা ঘটছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটা ঘটনায় বিএসএফ আমাদের উপর জয়ী হতে পারে নাই, ইতিহাস সাক্ষী। তো সেক্ষেত্রে এটা তো শত্রুই, ঘটনা হচ্ছে আমার এন্টি ডিফেন্স হতো আমার শত্রুই, আমিও তো তাদের শত্রু। শত্রু না হলে কি মানে সীমানা আলাদা হয়? আমি আলাদা ফোর্স হই, তার সামনে অস্ত্র নিয়ে আমি ডিউটি করি, আমার সামনে সে অস্ত্র নিয়ে ডিউটি করে। মূলত তাকে শত্রু জ্ঞান করেই আমাকে চলতে হবে। আচ্ছা, আজকে এই মঞ্চে এসে বা আমাদের এই প্ল্যাটফর্মে এসে আপনি কোন গুরুত্বপূর্ণ বার্তাটা আপনার মনে হয় যে আসলে সমাজের কাছে বা রাষ্ট্রের কাছে আপনি পৌঁছে দিতে চান, আপনার জায়গা থেকে যদি জানতে চাই? জি, আল্লাহর অশেষ রহমতে আমি তো 8 মাস হলো মুক্ত হলাম, কিন্তু আমার মতো অনেক নিরীহ নির্দোষ ব্যক্তি এখনও কারাগারে বন্দী আছে। বিশেষ করে একটা কথা বলি, দেখেন 92 জন সৈনিক এখনও আছে যাদের কোনো সাজাই নাই। আরও 5 বছর আগে তাদের যতটুকু সাজা, অল্প সাজা ছিল, শেষ হয়ে গেছে। এইরকম এখনও 92 জন কারাগারে বন্দী আছে। তো অভ্যুত্থানেরও 2 বছর হয়ে গেল, 2টা সরকারও রানিং, কিন্তু এই ভাইদের মুক্তি হলো না। জামিন তো একটা মানুষের নাগরিক অধিকার, তাকে জামিনে মুক্ত করা হোক। আর এই যে বিস্ফোরক মামলাটা চলছে, এই মামলাটা দ্রুত শুরু করা হোক। যে নতুন তদন্তটা হয়েছে, ওই তদন্তের আলোকে মানে পুনরায় বিচার করা হোক, এবং ওই বিচার শুরু হওয়ার আগ থেকে শেষ পর্যন্ত যারা এখনো বিভিন্ন অভিযোগে বন্দী আছে সবাইকে জামিনে মুক্ত দেওয়া হোক। এরপরে এই তদন্তে বিচারের আলোকে যে দোষী হবে তাকে আবার শাস্তির আওতায় আনা হোক। এটা হচ্ছে আমার বর্তমান গভর্নমেন্ট বা দেশের সাধারণ মানুষ সবার কাছে এটা আমার কামনা। এই যে আপনি মাত্র বললেন যে 8 মাস আগে আপনি মুক্ত হলেন, আপনি এই মুক্তি পাওয়ার প্রক্রিয়াটা কেমন ছিল, এবং এই যে দীর্ঘ সময়টা, যেটা কিছুক্ষণ আগেও আমি বলেছিলাম যে দীর্ঘ সময়টা আপনি আপনার বাবাকে হারিয়েছেন, আপনার মাকে তার আগে হারিয়েছেন, পরিবারে যারা বাকি সদস্য ছিলেন নিশ্চয়ই উপার্জনক্ষম ব্যক্তি আপনিই ছিলেন, সেখান থেকে আপনি দীর্ঘ 16-17টি বছর কারাগারে, পরিবার একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে অবশ্যই গেছে। তো আপনার এই মুক্তির প্রক্রিয়াটা এবং পরিবারের দৈনন্দিন যে অবস্থাটা, সেটা একটু সংক্ষেপে জানতে চাই। আমার পরিবার আসলে হতাশ হয়ে গেছিল যে আদৌ আমার মুক্তি হবে কিনা। মানে পরিবার শেষের দিকে গিয়ে আমাকে যা সিদ্ধান্ত, যা কিছু পারিবারিকভাবে করা, আমাকে মাইনাস করেই করতো। মানে মানুষ তো আমরা, মানবিক দুর্বলতা থেকে তারা হতাশ হয়েছে আদৌ আমি মুক্তির আলো পাবো কিনা। তো আমি সবসময় স্ট্রং ছিলাম, আমি এখনও স্ট্রং। আমি সবসময় বলি যে আমি আছি হকের উপরে, আমার উপর জুলুম করা হয়েছে, আমি এর প্রতিদান দুনিয়াতেও পাবো, আখিরাতেও ইনশাল্লাহ পাবো। তো দুনিয়াতে মুক্তিটা কেবল পাইলাম, এখন আমার পাওনা শেষ হয়নি। কারণ আমার জীবন থেকে যা নিছে এটা কেউ দিতে পারবে না। হয়তো গভর্নমেন্ট ক্ষতিপূরণ কিছু টাকা দিতে পারে, কিছু সুযোগ সুবিধা দিতে পারে, আমার তারুণ্য দিতে পারবে না, ওই সময়টা আমার বাবা মায়ের ভালোবাসা দিতে পারবে না, আমার এই 17 বছর ফিরিয়ে দিতে পারবে না, তাই না? তো যাক, যেদিন আমি বের হই, মানিকগঞ্জ জেলা কারাগার থেকে বের হই, আমার পরিবারের ভাই বোন সবাই ছিল, কিন্তু ওই দিন আমি সবচেয়ে বেশি মিস করছি আমার বাবাকে, আমার মাকে। আজকে এই মুক্তির সময় যদি আমার মা থাকতো, বাবা থাকতো, তাহলে মূলত আমি মুক্তির স্বাদটা বেশি পেতাম। তো সবাই আসছে, আমাকে রিসিভ করছে, রিসিভ করে নিয়ে আমরা সুস্থভাবেই বাড়ি ফিরছি। তো এরপরে তো এই 17 বছরের গ্যাপ, এই গ্যাপটা পূরণ করার আসলে সাধ্য আমার নেই, আল্লাহর কাছে সাহায্য চাই। এই গ্যাপটা আসলেই পূরণ করার মানে সাধ্য ক্ষমতা কোনোটাই আমার নেই। আমি এখন আরেকটা স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছি। তো আমি দেশবাসীর কাছে দোয়া চাই যে
আমি শুধু চাই আমি যেন সঠিক পথে চলতে পারি, দেশের জন্য, দেশের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য আমার বাকি জীবনটা পার করতে পারি। এবং আমি চাই, আমার ভিতর শহীদি তামান্না আছে, আমি যেন সঠিক পথে চলে দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য আমার জীবনটা উৎসর্গিত হয়। এই আপনার কামনা এই আমি করি। চোখের পানির মূল্য কি সরকার দিতে পারবে? আপনার কি মনে হয় এখন বর্তমান যে সরকার রয়েছেন, যারা এতদিন তো আসলে বিভিন্ন আমরা দেখেছি রোশানলে পড়েছেন, এখন তো একটি গণতান্ত্রিক সরকার রয়েছে, তারা কি অন্তত আপনার এই চোখের পানির মূল্যটা দিতে পারবে? আমি ইতিপূর্বে বলছি, আমরা আশা হতো না, আমরা আশা রাখছি। দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া বর্তমান গভর্নমেন্টে যারা আছে অনেক এমপি মন্ত্রী তারা আমাদেরকে দেখেছেন, কারণ বিগত ফ্যাসিজমের মধ্যে তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে কারাগারে গেছেন। আমাদের কারাগারের লাইফস্টাইল দেখেছেন, আমাদের মধ্যে আমাদের বিশ্বাস, আমাদের কর্ম সব কিছু ওনারা জানেন, এবং ওনাদের সাথে আমাদের কাছাকাছি যাওয়ার বহু আগ থেকেই সূচনা হয়। তো সেই কারণে যেহেতু ওনারা জুলুম দেখেছেন, আমাদের উপর কিভাবে বিচারিক নির্যাতন করা হয়েছে, কিভাবে শারীরিক মানসিক সব কিছু দেখেছেন, তা আমার মনে হয় এখন এই গভর্নমেন্ট আমাদের প্রতি সদয় হবেন, আমাদের চাওয়া পাওয়াকে প্রায়োরিটি দিবেন। এটা আশা আমি 100% করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন, একই সাথে আপনার জীবনের বেশ কিছু দুঃসহ স্মৃতির কথাও আমাদের সাথে শেয়ার করেছেন। আমরাও প্রত্যাশা করি বর্তমান যে গণতান্ত্রিক সরকার দেশে রয়েছে তারা অবশ্যই বিচার প্রক্রিয়াটা স্বাভাবিক গতিতে এগিয়ে নেবেন, এবং একই সাথে আপনারা প্রত্যেকেই যেন ন্যায় বিচার পান, এমনটাও আমরা প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এসএটিভির স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। এসএটিভির সকল দর্শকদের প্রতি আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, পশুর মতো সংখ্যাগরিষ্ঠ হয়ে লাভ কি যদি আমাদের গৌরব করার মতোই কিছু না থাকে। আপনার সেই গৌরবের গল্পগুলোই আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্মবর্ণ দল মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো নির্যাতন কিংবা হয়রানির কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথে। আল্লাহ হাফেজ।